আজকে আমরা ভূগোলের প্রথম চ্যাপ্টারের বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের কয়েকটি সংজ্ঞা পড়ব। 1 নম্বর তোমরা প্রশ্ন লেখো, আবহবিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর প্রভাবে ভূত্বকের শিলাগুলো যখন যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বা রাসায়নিকভাবে বিয়োজিত হয় এবং হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলা হয় আবহবিকার। তারপরে প্রশ্ন লেখো, ক্ষয়ীভবন কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ঘাত প্রতিঘাতের ফলে শিলা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং অন্য জায়গায় সেগুলো সরে যায় তাকে বলা হয় ক্ষয়ীভবন। এই ক্ষয়ীভবনকে নগ্নীভবনও বলা হয়। কারণ কি না, ভূত্বকের শিলা ভেতর পর্যন্ত উন্মুক্ত হয়ে যায় বা নগ্ন হয়ে যায়, তাই জন্য একে নগ্নীভবন বলা হয়। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? অনেক সময় এই যে প্রথমে আমরা পড়লাম আবহবিকার, যে অনেক সময় এই আবহবিকারের ফলে যে শিলাগুলো দুর্বল হয়ে যায় সেই শিলা স্তূপগুলো বা মাটিও যদি আলগা হয়ে যায়, সেই মাটি ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে অভিকর্ষ বলের টানের প্রবাহে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এই তিনটে সংজ্ঞা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি দেখব একটু না, জলচক্র। জলচক্র কাকে বলে? জল কি হচ্ছে, সূর্যের তাপে বাষ্পীভূত হচ্ছে, হয়ে জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলে যাচ্ছে এবং সেখানে ঘনীভূত হয়ে কি হচ্ছে, বৃষ্টিপাত, তুষারপাত, এই অধঃক্ষেপণগুলো হয়ে পৃথিবীতে আবার ফিরে আসছে। এইভাবে যখন বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে এবং সেটার মধ্যে কোনো থামা নেই, বিরামহীনভাবে হয়ে যাচ্ছে, তখন জলের এই আবর্তনকে বলা হয় জলচক্র। আর এই জলচক্রে কারা কারা অংশগ্রহণ করছে, কি কি উপাদানগুলো? এক হচ্ছে অধঃক্ষেপণ, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, এইগুলো। 2 হচ্ছে নদী, বাষ্পীভবন, জলীয় বাষ্প, এইগুলো। ঠিক আছে, তাহলে জলচক্র কি সেটা আমরা জানলাম, আর জলচক্রের উপাদানগুলো কি সেটাও আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে যে ভূপৃষ্ঠে যে জল, তার প্রধান উৎস কি? 2টি উৎস, একটা হচ্ছে তুষারপাত আর একটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের কিছুটা অংশ ভূগর্ভে যাচ্ছে আর কিছুটা বাষ্পীভূত হয়ে আবার জলপ্রবাহের আকারে ভূপৃষ্ঠেই প্রবাহিত হচ্ছে। এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে নদীর অববাহিকায় জলের সমতা নির্ধারিত হচ্ছে। সেই কারণে কি হচ্ছে আবার না, নদীর জল শুকিয়ে গেলে জলচক্রে কখনো কখনো ব্যাঘাত ঘটছে। এই কারণে নদীকেও কিন্তু জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। এখন এক্ষেত্রে যদি তোমাদের প্রশ্ন আসে যে নদীকেই জলচক্রের একমাত্র গুরুত্বপূর্ণ অংশ বলে ধরা হয় কেন, তখন তোমরা ওই সংজ্ঞা থেকে, মানে জলচক্রের সংজ্ঞা থেকে এতক্ষণ অবধি আমি যা যা বললাম সেটা পুরোটা কিন্তু বলতে হবে, যে জলচক্র কাকে বলে সেই বিষয়টা, জলচক্রের উপাদানগুলো সেই বিষয়টা,
জলচক্রের বা জলের প্রধান উৎসগুলো কি কি সেই বিষয়টা, এবং যে বৃষ্টিপাতটাই বা কি হচ্ছে আর তুষারপাতটাই বা কি হচ্ছে সেটা বলে পুরোটা কমপ্লিট করে তোমরা শেষে লিখবে যে এই কারণে নদী হলো জলচক্রের প্রধান গুরুত্বপূর্ণ অংশ। এবং তোমরা ভূগোল বইয়ে দেখবে যেখানে জলচক্রটা রয়েছে সেখানে কিন্তু ছোট্ট খোপে সুন্দর করে একটু আঁকা রয়েছে জলচক্রটা। ওইটা যদি তোমরা লেখার সঙ্গে সঙ্গে, লেখার পাশাপাশি ওই রকমই একটু বক্স করে পরীক্ষার খাতায় একটু এঁকে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা একেবারে ফুল মার্কসই পাবে। ঠিক আছে, মনে রাখবে কথাটা, আর আঁকাটা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে।